আপ অদৃষ্টির পরিহার যে উনি রিমান্ড দিয়ে আপনাকে তো ভাই এভাবে নীতিয়ে পেটিয়ে কথাবার্তা বলে চলবে না। আপনাকে তো ভাই মাথায় রাখতে হবে এটা কোনো চুরি ডাকাতির সাধারণ কোনো মামলা না, এটা একজন এক্স মেজরকে খুন করার মামলা। আমাদের এই বাঘা বাঘা উকিলের প্রসঙ্গে, তো বাঘা বাঘা উকিল আপনারা আসছেন কি হয়েছে, চট্টগ্রাম থেকে আসছেন। আমি তো প্রথম ভাবছিলাম যে বাঘা বাঘা উকিলগুলো তো মনে হয় আমেরিকা থেকে আসছে। সাধারণ কোনো আসামিকে যখন আপনারা রিমান্ডে নিয়ে আসেন তখন তো রিমান্ডে আসার পর দেখি বেচারা হাইটা ঠিক মতো কোর্ট পর্যন্ত যেতে পারে না, দুজন দুদিকটা ধরে রাখে এবং কাঁধে ভর দিয়ে তাকে যেতে হয়। বিভিন্ন রাজনীতিবিদদের যখন আপনারা রিমান্ডে নিয়ে আসেন 3 দিন 7 দিনের জন্য, তখন দেখি রিমান্ড শেষে তাদেরকে হুইল চেয়ারে করে এই কোর্ট পর্যন্ত যেতে হয়। কিন্তু এই যে ভাই ওসি প্রদীপ লিয়াকত নন্দলালের কি রিমান্ড আপনারা করছেন আমি জানি না, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি জাস্ট আমার অপিনিয়ন দিচ্ছি, ডোন্ট টেক ইট এনিওয়ে। তো তাদেরকেও দেখলাম তো রীতিমতো দৌড়িতে আছে, স্বাস্থ্য বহুত ভালো, তাদের দেখে তো মনে হয় না যে রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রকম চাপ প্রয়োগ করা হয়েছে বা লাঠিপেটা করা হয়েছে বা ডিম থেরাপি দেওয়া হয়েছে। তো আপনাকে তো ভাই এইভাবে নেতিয়ে পুতিয়ে কথাবার্তা বললে চলবে না, আপনাকে আরও একটু স্ট্রং হতে হবে। কারণ আপনি হলেন আমাদের 18 কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ কোর্টে। এই ধরনের খুন হত্যা ধর্ষণের মতো জিনিসে যদি আমি জড়াই যাই তাহলে আমাকে বাঁচানোর জন্য কোনো ভালো লয়ারও আসবে না। এই জিনিসটা তো আপনারা মানে করতে পারতেন, এস্টাবলিশ করতে পারতেন, আজকে বিরাট একটা সুযোগ ছিল আপনাদের। গুড মর্নিং সবাইকে, বাংলাদেশের লেটেস্ট অ্যান্ড ভাইরাল নিউজের উপর করা আমার এই 9 নিউজ ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে চট্টগ্রামের 11 জন বাঘা বাঘা উকিল এই অসভ্য বদমাশ ওসি প্রদীপকে ছাড়িয়ে নেবার জন্য কক্সবাজারের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে সেখানে পাবলিক প্রসিকিউটরের সাথে রীতিমতো তারা ফাইট করছে। তার মানে ওসি প্রদীপকে তারা নির্দোষ দেখিয়ে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তো ভালো কথা, আয় তোরা ছাড়িয়ে টেনে নিয়ে আয়। তো তোরা কেমনে ছাড়ে নেস এই ওসি প্রদীপকে আর তার সাঙ্গপাঙ্গরে। আমি আমার আজকের ভিডিওতে এই যে 11 জন বাঘা বাঘা উকিল যাদেরকে আপনারা নাম দিয়েছেন, আমি জানি না এই বাঘা বাঘা শব্দটা কোথা থেকে আসলে, এটাকে আপনারা বাংলাদেশের মানুষের নামটা দিয়েছেন নাকি সাংবাদিকরা অতি উৎসাহ হয়ে এই নামটা দিয়েছে তা আমি জানি না, তবে তোদের বাঘা বাঘা গির আজকে আমি ছুটিতেছে আমার আজকের এই ভিডিওতে। তো যাই হোক, আমি এই বাঘা বাঘা উকিলদের প্রসঙ্গে আসার আগে আমি আমাদের র্যাবের প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আর নেগেটিভ অর্থে নেবেন না, জাস্ট একটা মতামত আমি দিচ্ছি। তো আমি যতদূর জানি ভিডিও করা পর্যন্ত আবদুল্লাহ, রাজীব এবং শাহজাহান তারা 3 জনই 164 দ্বারাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন প্রশ্ন হলো আরও তো ভাই 10 জন ছিল, তো তাদের কি অবস্থা? এই 10 জনের কথা আমি বাদ দিলাম, তো প্রধান যে 3 জন আসামি ওসি প্রদীপ, লিয়াকত আর নন্দলাল দুলাল, এদের কি খবর? এদের তো আপনারা 164 ধারায় জবানবন্দি নিয়েছেন বলে এই গত 28 দিনের কোনো নিউজে আমি দেখিনি, কিন্তু এদেরই তো প্রথমে নেওয়া দরকার ছিল, যদিও আপনারা এদেরকে পরপর 2 বার রিমান্ডে এনেছেন। আরেকটা জিনিস হলো এই যে জবানবন্দির ব্যাপারটা, 164 ধারা যে জবানবন্দির ব্যাপারটা, এখন এই যে ঘটনার রাজ সাক্ষী কী কারণে কিভাবে এই সিনাকে খুন করা হলো, তার পাশের সিটি তো ছিল ভাই সিফাত। এই সিফাতকে কেন আপনারা এই ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে 164 দ্বারা জবানবন্দি দেওয়াচ্ছেন না? তো আমি আসলে নিশ্চিত হতে পারছি না যে আসলে সিফাতে 164 দ্বারা জবানবন্দি নেওয়া হয়েছিল কিনা। আমার আগের ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ব্যাপারে একটু জানান, তো আমি তো পত্রপত্রিকার নিউজে কোথাও দেখিনি। তো আমার মনে হয় না তার 164 ধারা জবানবন্দি আপনারা নিয়েছেন। তো নিতে গেলেন কাদের? ওই এপিবিএনের সদস্যরা, যে বেচারারা ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিল, ইভেন এই সিনার আশেপাশেও ছিল না, তাদেরকে আপনারা পিটাই পিটে 164 ধারা জবানবন্দি নিয়েছেন। তো নেন, ভালো কথা, এটা আপনাদের ব্যাপার। আপনারা এখন কেসটাকে কিভাবে প্রসিজার করবেন, আপনাদের কি কি কায়দা কানুন রয়েছে, কি কি স্ট্র্যাটেজি রয়েছে। তো আমাদের খায়রুল ভাইকে দেখলাম কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলার জন্য, সে মানে এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তারপরে এই রিমান্ড নিয়ে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা কি কি তারা স্বীকার করেছে বা কি কি তারা আদালতে বলতে যাচ্ছে, এই ব্যাপারে তারা কোনো রকম কমেন্ট করতে নারাজ। আমি বুঝতে পারছি এটি একটি হাই প্রোফাইল কেস, সো কি না কি বলতে গিয়ে কোথায় নাকি আবার সমস্যা হয়, তো যার ফলে তারা আসলে মুখ খুলছে না। তো এখন এই 164 দ্বারা যে জবানবন্দি দিল এপিবিএনের সদস্যরা, তারও তো প্রায় 3-4 দিন হয়ে গেছে। তো কই আমরা তো তেমন কোনো দেখলাম না। আনুষ্ঠানিকভাবে একটা বিবৃতি আসার দরকার ছিল, সেটা পাবলিক প্রসিকিউটরের পক্ষ থেকে হোক বা র্যাবের পক্ষ থেকে হোক, এই তদন্ত কর্মকর্তা যারা রয়েছে তাদের পক্ষ থেকে হোক, অথবা আদালতের পক্ষ থেকে কিছু একটা জাতির উদ্দেশ্যে বলা উচিত ছিল, কিন্তু আসলে আমরা তেমনটা দেখি না। তো এরপর আসেন হলো আমাদের এই বাঘা বাঘা উকিলের প্রসঙ্গে। তো বাঘা বাঘা উকিল আপনারা আসছেন কি হয়েছে, চট্টগ্রাম থেকে আসছেন। আমি তো প্রথম ভাবছিলাম যে বাঘা বাঘা উকিলগুলো তো মনে হয় আমেরিকা থেকে আসছে। আমি তো জানি আমেরিকার উকিলটা সারা পৃথিবীর বাঘা বাঘা উকিল।
তো এরা মনে হয় আমেরিকাতে আসছে, পরে দেখি না এরা আমেরিকাতে আসেনি, এরা হলো কক্সবাজার থেকে কিছু দূরে হয়তো 100 কিলোমিটার হবে, সেই চট্টগ্রাম থেকে তাদেরকে আপনারা নিয়ে এসেছেন। তো আনেন, ভালো কথা। তো দেখি ভাগাভাগ উকিলগুলো কি বলে। আমি তো ভিডিওটাকে থেকে একটু দেখলাম, দেখি যে কী বলে, চোখ বড় টড়ো করে। তো এরা দেখলাম খুব ক্ষুব্ধ। তো কী রে ভাই তারা ক্ষুব্ধ কী কেন? তারা ক্ষুব্ধ যে 4 দিনের রিমান্ড চাইছে র্যাবের ভাইয়েরা, তো 3 দিনের রিমান্ড মঞ্জুর করছে ফারহাত তামান্না। তো এই কারণে তারা বেশ অসন্তুষ্ট এবং চলে পুরে একেবারে শেষ হয়ে যেতে, তাদের যে ক্রোধ আমি দেখলাম। আচ্ছা ঠিক আছে, তারপরে অংশটুকু দেখি। তো তারা এখন চ্যালেঞ্জ করতেছে যে কোর্টে যা তর্ক বিতর্ক হয়েছে সব এভিডেন্স এবং সব যুক্তিতর্ক এই আসামি পক্ষের আইনজীবী, যে 11 জন বাঘা আইনজীবী আছে তারাই দিয়েছে, এবং পাবলিক প্রসিকিউটর যে ছিল মানে সরকারি দলের আইনজীবী, তো সে তেমন কিছুই বলতে পারেনি, এটা তার বক্তব্য। তো আচ্ছা, তো পয়েন্ট টু বি নোটেড, এই জায়গাটাতে আমি আসছি। তারপর আরেকটা কথা তারা বললো, সেটা হলো যে তারা এই ফারহাত তামান্না যে ইটা দিলেন, মানে অ্যাপ্রুভাল দিলেন এই 3 আসামিকে আরও 3 দিনের জন্য রিমান্ডে নিয়ে এসে রাখার জন্য। তো সেটার বিরুদ্ধে এবং তাদেরকে জামিনে বের করার জন্য তার উচ্চ আদালতে মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটাকে নিয়ে যাবেন। মনে হয় 2-1 সপ্তাহের ভিতরে আপনারা এই ব্যাপারটা জানতে পারবেন। তো ভাই এই ক্ষেত্রে আমি আমাদের যে পাবলিক প্রসিকিউটর রয়েছেন, আমি ভাই আপনার পক্ষে হয়েই কিন্তু এই ভিডিওটা করছি, কারণ আমি লড়ছি হলো আপনার ওই সেই 11 জন বাঘা উকিলের বিরুদ্ধে। তো বুঝতেই পারছেন আমি হলাম আপনার এই ফ্রেন্ড। তো আপনার যে স্টেটমেন্ট আমি টিভিতে দেখলাম, আপনাকে তো ভাই এভাবে নীতিয়ে পেতিয়ে কথাবার্তা বললে চলবে না, আপনাকে তো ভাই মাথায় রাখতে হবে এটা কোনো চুরি ডাকাতির সাধারণ কোনো মামলা না, এটা একজন এক্স মেজরকে খুন করার মামলা। একটা বাংলাদেশের টপ প্রোফাইল মানে টপ হাই প্রোফাইল একটা কেস, সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এই মামলাটার রায়ের দিকে, এবং এই মামলাটার রায়ের মধ্য দিয়ে নির্ভর করছে বাংলাদেশের জনগণের ন্যায় বিচারের পাবার ব্যাপারটা, তারপরে সরকারি প্রশাসনের জবাবদিহিতা, ইভেন যে সরকারি যে র্যাব পুলিশ আরও যারা রয়েছে, যারা সরকারি পোশাক টোশাক গায়ে দিয়ে ল এনফোর্সমেন্টের কাজগুলো করে, তাদের অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা, তারাও যে অপরাধ করলে তাদের শাস্তি হতে পারে, তাদেরকে ফাঁসিতে ঝুলে মেরে ফেলা হতে পারে বা তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে, এই ধরনের একটা এক্সাম্পল স্থাপন হতে যাচ্ছে এই মামলার মধ্যে দিয়ে। তো আপনাকে তো ভাই এইভাবে নেতিয়ে পুতিয়ে কথাবার্তা বললে চলবে না, আপনাকে আরও একটু স্ট্রং হতে হবে, কারণ আপনি হলেন আমাদের 18 কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ কোর্টে। সাধারণ কোনো আসামিকে যখন আপনারা রিমান্ডে নিয়ে আসেন, তখন তো রিমান্ডে আসার পর দেখি বেচারা হাইটা ঠিক মতো কোর্ট পর্যন্ত যেতে পারে না, দুজন দুদিকটা ধরে রাখে এবং কাঁধে ভর দিয়ে তাকে যেতে হয়। বিভিন্ন রাজনীতিবিদদের যখন আপনারা রিমান্ডে নিয়ে আসেন 3 দিন 7 দিনের জন্য, তখন দেখি রিমান্ড শেষে তাদেরকে হুইল চেয়ারে করে এই কোর্ট পর্যন্ত যেতে হয়। কিন্তু এই যে ভাই ওসি প্রদীপ, লিয়াকত, নন্দলালের কি রিমান্ড আপনারা করছেন আমি জানি না, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি জাস্ট আমার অপিনিয়ন দিচ্ছি, ডোন্ট টেক ইট এনিওয়ে। তো তাদেরকেও দেখলাম তো রীতিমতো দৌড়িতে আছে, স্বাস্থ্যমাস্য বহুত ভালো, তাদের দেখে তো মনে হয় না যে রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রকম চাপ প্রয়োগ করা হয়েছে বা লাঠিপেটা করা হয়েছে বা ডিম থেরাপি দেওয়া হয়েছে বা অন্য কোনোভাবে কোনো কিছু করা হয়েছে, এমন কিছুই না। ইভেন এই প্রত্যেককে যখন আমি দেখলাম যে আদালতে হাজির করার সময় প্রায় 1-2 ঘন্টা আগে তাদেরকে কক্সবাজারে যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে তাদেরকে পাঠানো হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য, এটা প্রমাণ করার জন্য যে তাদের মারধর করা হয়েছে কিনা বা তাদের কোনো মেন্টাল টর্চার করা হয়েছে কিনা, সম্ভবত এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো হয়ে থাকে। তো এখন খেয়াল করে দেখেন তো ভালো কথা, এটা পৃথিবীর সব উন্নত দেশে রয়েছে, রিমান্ডের নামে যাতে অন্যায়ভাবে কারো উপর টর্চার করা না হয় এর জন্য এই ধরনের বিধিনিষেধ। তো এখন এটা শুধুমাত্র লিয়াকত, ওসি প্রদীপ আর নন্দলালের ক্ষেত্রে কেন রে ভাই? এটা তো যদি আইন হয়েই থাকে, সংবিধানে যদি এটা লেখা থেকেই থাকে, তাহলে তো এটা তো বাংলাদেশের যত সাধারণ মানুষ আছে প্রত্যেকটা সাধারণ নাগরিকের জন্য তো একই আইন হওয়া প্রযোজ্য ছিল। কিন্তু কোথায় থাকে আপনাদের এই আইন? যখন নাকি ওসির রুমে ঝুলন্ত লাশ পাওয়া যায়, মেরে তাকে ঝুলে রাখা হয়েছে ওসি রুমে, দেখেছেন তো এই ধরনের নিউজ। তারপরে আরও কত ঘটনা, এই পুলিশে মানে মারতে মারতে মানুষকে রীতিমতো মানে মেরে ফেলা হয় এবং এমনভাবে পঙ্গু করে ফেলা হয়, পিটাতে আবার নানা রকম টর্চার করতে করতে, যা মানে আর কি বলে আর কি শেষ করতে পারবো না, যে এই রিমান্ডের নামে সেই এগুলো করা হয়। কিন্তু সাধারণ মানুষকে রিমান্ডের নামে আপনারা এত টর্চার করেন, এত মারেন, তার হাত পা ভেঙে ফেলেন, এরকম অসংখ্য হাজার অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে যে রিমান্ডের নামে অ্যাকচুয়ালি এগুলো করা হয়। আপনারা যারা এই 11 জন বাঘা উকিল এই ওসি প্রদীপ সহ তাদের সাঙ্গপাঙ্গকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এসেছেন, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি ভাই আপনাদেরকে। খেয়াল করে দেখেন, আপনারা যখন এই ওকালতির ট্রেনিং দেন বা পড়াশোনা করেছেন 3-4 বছর LLB যাই করে থাকেন না কেন, আপনাদেরকে কিন্তু একটা নৈতিকতা শেখানো হয়েছিল, মরালিটি শেখানো হয়েছিল। সেটা হলো যে আপনারা ন্যায়ের পক্ষে লড়বেন এবং কোনো নির্দোষ ব্যক্তি যাতে সাজা না পায় এর বিরুদ্ধে আপনার কঠিন অবস্থান নেবেন, যা করার তাই করবেন। কিন্তু এখানে আপনারা কী করছেন?
আপনারা তো আপনাদের নৈতিকতা থেকে সরে গেছেন। আর বাংলাদেশে আপনাদের কথা বলবো না, বাংলাদেশে তো নৈতিকতা কারোর মধ্যে নেই, সরকার প্রধান থেকে নিয়ে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকের মধ্যে মানে একটা আইন ভাঙ্গার একটা প্রবণতা, মিথ্যা কথা বলার একটা প্রবণতা, ফায়দা লুটার একটা প্রবণতা, শয়তানি বদমাইশি রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে। আপনার এবার দোষ দিয়ে আমি কী করুম? তো যাই হোক, এখন প্রসঙ্গ যেহেতু আপনাকে নিয়ে, তো আপনাকে নিয়ে আমি দুই একটা কথাবার্তা বলি। তো আপনারা তো জানেন যে এই যে ওসি প্রদীপ সহ যে সাঙ্গপাঙ্গরা রয়েছে, স্পেশালি ওসি প্রদীপের কথা বলবো, তার বিরুদ্ধে 204টা এক্সট্রা জুডিশিয়াল কিলিং একুজিশন রয়েছে। বুঝেন আপনি ব্যাপারটা? 204টা বিচার বহিত হত্যা মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর বিরুদ্ধে 2টা সক্রিয় মামলাও আছে তার বিরুদ্ধে। এই মুহূর্তে যে মামলার একটাতে সে অ্যারেস্ট দেখানো হয়েছে, আরেকটা চলমান রয়েছে। তা এখন আপনারা খেয়াল করে দেখেন, আমরা প্রত্যেকে কম বেশি সাধারণ মানুষ যারা আছে, এত স্টেটমেন্ট টিভির, এত ইন্টারভিউ, এত মানুষের সাক্ষাৎকার, এত কিছু দেখার পর আপনারা তো টিভিতে এগুলো দেখেছে, কি মনে হয় আপনার কাছে যে ওসি প্রদীপ আসলে নির্দোষ? তো এই জিনিসটা আপনিও যেমন জানেন, আমরাও তেমন জানি। আপনারা 11 জন বাঘাবাগ উকিল তো আসছেন, তো ভালো কথা, আসেন, তো আপনারাও তো জানেন এটা। তো আপনারা এগুলো জেনে শুনে কি কারণে তাদেরকে ছাড়ানোর জন্য আপনারা এই কোর্ট পর্যন্ত আসলেন চট্টগ্রাম থেকে? তো এরকম একটা লোকের সাপেক্ষে তো মনে প্রশ্নই ওঠে না কোনো ভালো, কোনো সৎ, কোনো নীতিবান, যার ভিতরে ন্যূনতম মরালিটির পর্যন্ত রয়েছে, এই ধরনের কোনো ব্যারিস্টার হোক, উকিল হোক বা যে কেউ তার কেস লড়ার মতো। তো আপনারা এই কেসটা রিজেক্ট করে সেই এক্সাম্পলটা আপনারা দিতে পারতেন, আমরা সারা বাংলাদেশের মানুষ মুগ্ধ হয়ে সেটা দেখতাম। এবং আপনার এক্সাম্পল, আপনি যখন এই কেসটাকে রিজেক্ট করতেন, তখন তো এটা মিডিয়াতে আসতো। অন্য যত বদমাইশ ওসিরা রয়েছে তারা তো এগুলো দেখতো, অনেক হাজার হাজার সাব ইন্সপেক্টর রয়েছে, তারা তো দেখতো। তো তারাও তখন ভয় পেত যে ভাইরে, আমি যদি এরকম কোনো অন্যায় করি, এই ধরনের যদি কোনো খারাপ কাজ করি, বদমাইশিপানা করি, বা এই ধরনের খুন, হত্যা, ধর্ষণের মতো জিনিসে যদি আমি জড়ায় যাই, তাহলে আমাকে বাঁচানোর জন্য কোনো ভালো লয়ারও আসবে না। এই জিনিসটা তো আপনারা মানে করতে পারতেন, এস্টাবলিশ করতে পারতেন, আজকে বিরাট একটা সুযোগ ছিল আপনাদের, কিন্তু আপনারা সেটা করলেন না। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি একটা মেসেজে আপনাদেরকে দিব, এই 11 জন বাঘা উকিলকে বলছে, আপনাদের এখনও সময় আছে, আপনারা একটা প্রেস কনফারেন্স ডেকে এই কেসটাকে আপনারা রিজেক্ট করেন, বলে দেন আপনারা যে এই ধরনের একটি কেস আপনারা করবেন না, কেউ আপনারা এর পক্ষে থাকবেন না। তো এটা হবে বাংলাদেশের জন্য একটা চরম দৃষ্টান্ত, এবং সাধারণ মানুষের মধ্যে একটা আশার আলো জাগবে যে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমের উপর, বাংলাদেশের আইন এবং বিচারের উপর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ন্যূনতম হলে একটা ভয় তৈরি হইব যে এরকম কোনো ঘটনা ঘটালে, খুন, হত্যা, ধর্ষণের মতো কোনো কিছু হলে আমার জন্য উকিল খুঁজে পাওয়া যাবে না। যেগুলো কিন্তু পরীক্ষিত, স্বীকৃত, বারবার প্রমাণিত। রাজ সাক্ষী আছে মিয়া কয়েকজন এই সিনহা হত্যাকাণ্ডে। সিফাত এখনও বেঁচে আছে, নানান জায়গায় ঘোরাঘুরি করতে, সে সাথে ছিল, সিনহা পাশে বসেছিল সে যখন সিনহাকে খুন করা। আর কি বলুম আপনাদেরকে নিয়ে? তো যাই হোক, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।